নুরুল হাসান সোহান প্রতিদিনই দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান। প্রথম ম্যাচে এই সোহানের ব্যাটে ভর করেই বাংলাদেশ জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় টি-20তে যখন দলের বেহাল দশা, তখন এই সোহানই টেনে তুললেন দলকে, জেতালেন টিম টাইগার্সকে। বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল আফগানিস্তানের বিপক্ষে। এই দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আজকে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম, আমার সাথে আছে সহকর্মী শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত। আজকের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশের বোলাররা আফগানিস্তানকে আটকে দিয়েছে 147 রানে। টার্গেটটা ছিল 148, যেটা ব্যাট করতে নেমে ওপেনারদের ব্যর্থতায় একটা খারাপ পজিশনে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচটা জিতেছে 2 উইকেটে। বাংলাদেশ জয় পেয়েছে, কিন্তু এই জয়টা আসলে কতটা স্বস্তির বলে আপনি মনে করেন? বাংলাদেশ আসলে জয় পাচ্ছে। জয় পাওয়ার পরে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ যেদিনই জয় পাক অবস্থা ওই একই থাকে। আপনারা গতকালকের কথাই বলি, অর্থাৎ প্রথম ম্যাচে, সিরিজের প্রথম ম্যাচে যদি আমরা দেখি, যখন 109 রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি বাংলাদেশের প্রথম ম্যাচে, তখনও সবাই অবাক হচ্ছিল যে এটা আবার কোন বাংলাদেশকে আমরা দেখছি, এটা কি আসলেই বাংলাদেশ? এই প্রশ্ন যখন সবার মনে প্রথম ম্যাচে ঘুরপাক খাচ্ছিল, তখনই একালভাবে উইকেট পড়তে শুরু করলো একের পর এক। একজন মজা করেই বলছিলেন যে আমি একটি সিগারেট খেতে যাই, একজন স্মোক করতে গেলেন এবং স্মোক করতে যাওয়ার আগে তখন দেখেন যে কোনো উইকেট পড়েননি, এসে দেখেন যে 6-7টা উইকেট পড়ে গেছে। তো এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা প্রথম ম্যাচে, তারপরে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচেও একই অবস্থা, এত কম টার্গেট, তারপরেও বাংলাদেশ একদম লেজে গোবর মাখিয়ে তারপরেই জিতেছে। অর্থাৎ বাংলাদেশ জিতবে ম্যাচ, আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না এমন জয় বাংলাদেশ আসলে কখনো জিতবে না। দুশ্চিন্তা তৈরি করবে, ক্লাইম্যাক্স তৈরি করবে। বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত জিতবে, কিন্তু জেতার আগে যত নাটকীয়তা তৈরি করবে, সেই নাটকীয়তা আপনার ঘুম হারাম করে দেবে, আপনার হার্টবিট বাড়িয়ে দেবে, যেটা আসলে বাংলাদেশ সবসময় করে থাকে। তো এটা দেখে আসলে এখন আর অবাক হচ্ছি না, দেখছি এবং আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের অসংখ্য ক্রিকেট সাপোর্টার যারা আছেন, তারা এখন পর্যন্ত এর উত্তর আসলে খুঁজে পান না যে কেন এই অবস্থা হয়, কেন এই লেজে গোবর মাখিয়ে তারপর জিততে হয়। আশিক, আমরা আসলে খুঁজবো কেন আসলে বাংলাদেশের এই লেজে গোবর অবস্থা এবং কেন বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ আসলে এত কঠিন করে তারা জিতছে। তার আগে আসলে যদি আমরা আজকের ম্যাচটা বিশ্লেষণ করতে চাই এবং বাংলাদেশ পরে ব্যাটিং করেছে, আমরা যদি আগে ব্যাটিংয়ের কথাটা বলতে চাই, আগের ম্যাচে পারভেজ হোসেন ইবন এবং তানজিদ তামিম দুটো ব্যাটারি 50 করেছে এবং তারা ভালো একটা স্টার্ট দিয়েছে। কিন্তু আজকে এই দুই ব্যাটারি কিন্তু 2 রান করে আউট হয়েছে এবং তাদের যে ধারাবাহিকতার অভাব, এই অভাবটা আসলে বাংলাদেশের কবে ঘুচবে? বাংলাদেশের ক্রিকেটে মজা করে একটা কথা বলা হয়, ফ্যানরা বলে থাকেন, সেটা হচ্ছে কেউ যদি একটা 50 করে, এরপরে বলা হয় যা তোর জন্য আগামী 50 ম্যাচ পাক্কা, ওকে আর কেউ ড্রপ করবে না। মানে আমি কিছু রান করলাম, মানে আমি আগামী অন্তত 8-10 ম্যাচের জন্য ফিক্সড হয়ে গেলাম, আমার জায়গাটা পাকাপোক্ত হয়ে গেল। এবং আগামী 8-10 ম্যাচ যদি আমি রান নাও করি, কিচ্ছু যাবে আসবে না। ওই যে আগের ম্যাচে সে 50 করেছিল, কিংবা আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে 50 করেছিল, এই জন্য তাকে আগামী আরও 8-10 ম্যাচ নিতে হবে বা নেওয়া হয় এভাবে। যে কারণে হচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে ওই তাড়নাটা থাকে না যে আমাকে পারফর্ম করতে হবে, প্রতি ম্যাচে পারফর্ম করতে হবে, প্রতি ম্যাচেই টিকতে হবে। কারণ তানজিদ তামিম যে 50টা করলেন, এর আগেই হচ্ছে এশিয়া কাপে যে জঘন্য পারফরমেন্স তার কাছে আমরা দেখেছি, শব্দটা শুনতে একটু খারাপ লাগলো, বাস্তবতা এটাই, যে পারফরমেন্স আসলে এশিয়া কাপে আমরা তার কাছে দেখেছি। তারপরে সে যখন সিরিজের প্রথম টি-20তে আফগানদের বিপক্ষে 50 করলেন, তখন মনে হচ্ছিল না যে তানজিদ তামিম ভালো করছেন। এই যে ভালো করছেন যেই না বলা শুরু করলাম, তখন আবারও সেই পুরনো চেহারা। তো এই জন্য আসলে তাড়নাটা থাকে না প্লেয়ারদের মধ্যে। ভালো না করলেও সমস্যা হয় না, একটা ম্যাচে 50 করলে 10টা ম্যাচ নিশ্চিত হয়ে যায়, খারাপ করলেও কোনো সমস্যা থাকে না। এজন্যই আমার কাছে মনে হয় ওই শেখার তাড়নাটা তাদের মধ্যে নেই যে আমাকে কন্টিনিউ রান। আশিক, আপনাকে মাঝে আমি একটা বিষয় মনে করিয়ে দেই, আমরা যদি যারা ক্রিকেটের বড় দল আমরা বলে থাকি, সাধারণত ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, এই সব দলগুলোতে কিন্তু আমরা যেটা বাহিরে কথা বলি বা যারা ক্রিকেট বিশ্লেষক তারা যারা বলেন, তারা কিন্তু সবসময় বলে থাকেন যে এই দলের যারা ক্রিকেটাররা থাকেন তাদেরকে কিন্তু একটা স্পেস দেওয়া হয় যে আগামী এই সিরিজের জন্য তুমি ফিক্সড, আগামী 10 ম্যাচ তুমি ফিক্সড, এরকম কিছু ধারণা তাদেরকে দেওয়া হয় এবং তারা কিন্তু নির্ভর থেকে তখন তারা পারফর্ম করতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা আসলে উল্টো হয় কেন? বাংলাদেশকে নির্ভর করে দিলে তারা ভালো পারফর্ম করার পরিবর্তে তারা কেন তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না? আপনার কাছে এটার ব্যাখ্যা কিভাবে দিবেন? এর ব্যাখ্যা আপনি যদি বলেন যে বাংলাদেশের অনেক 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 জায়গা আছে। কারণ দেখেন যে আজকে জাকের আলী অনেক দিন পর রান করেছে। কত করেছে? সম্ভবত 25 বলে 33 রান করেছে জাকের আলী অনেক।
তো এর আগে আসলে জাকের আলী অনেক কবে ছক্কা মেরেছিলেন, যদি এই প্রশ্ন যায় সেটাও আপনাকে আতশী গাছ দিয়ে খুঁজতে হবে। আমার জানার মতে এশিয়া কাপে কোনো ছক্কা ছিল না জাকের আলী অনেকের। তো জাকের আলী অনেককে আবার 6 হিটিং মেশিনও নাকি বলা হয়। তো জাকের আলী অনেক যখন একের পর এক অফ ফর্মে পারফর্ম করতে পারছেন না, তার মধ্যেই কিন্তু তাকে ক্যাপ্টেন্সিও দেওয়া হলো, এবং ক্যাপ্টেন্সি পেয়েও তার সেই একই অবস্থা, অফ ফর্ম। এরপরেও কিন্তু জাকের আলী অনেকও জানতো যে তার জায়গাতে আসলে কাকে আনবে, ওই ব্যক্তিটি নাই, মানে ওই ব্যাটসম্যানটা আসলে নাই, মানে তার রিপ্লেসমেন্টটা আসলে নাই। প্রত্যেক ক্রিকেটারের ক্ষেত্রে একই অবস্থা যে আপনার রিপ্লেসমেন্ট নাই। দেখেছি এর আগেও সৌম্য সরকার, লিটন দাস কিংবা অন্য যারা ক্রিকেটাররা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখেছি। আসলে রিপ্লেসমেন্ট নাই। একটা ক্রিকেটার যখন জাতীয় দলে খারাপ করে বাদ পড়ছে, কোনো পারফরমেন্সের ভিত্তিতে তারা ব্যাক করছে না, তারা ব্যাক করছে, রিপ্লেসমেন্ট নাই। কেউ ইনজুরিতে পড়লে সেই অফ ফর্মের ক্রিকেটারটাকে ব্যাক করানো হয়। আসলে এই সমস্যাটা তো বাংলাদেশের অনেক পুরনো, এখন নতুন করে আসলে এই সমস্যা নিয়ে আমার মনে হয় না বর্তমানে কিছু করার আছে, কারণ আমাদের পাইপলাইনটাই অনেক দুর্বল। এই সমস্যা সমাধানের জন্য সবার আগে আমাদের কাঠামো উন্নত করতে হবে। আমরা যদি আজকের ম্যাচে একটু ফিরি, পারভেজ হোসেন ইমন আমার জানার মতে বাংলাদেশ আজকে ওয়ানডে দল দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেখান থেকে কিন্তু অলরেডি ইমন বাদ পড়েছে। তো ইমনের সামনে আরেকটা হয়তো সুযোগ থাকতে পারে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 3rd টি20-তে সে যদি সুযোগ পায় হয়তো সে কামব্যাক করতে পারে। কিন্তু আসলে ওয়ানডে সিরিজে তার পরিবর্তে ফেরানো হয়েছে সাইফ হাসানকে। আমরা ওয়ানডে সিরিজে পরে আসবো। সাইফ হাসানকে নিয়ে আমরা যদি কথা বলি, সাইফ হাসান এশিয়া কাপে দেখেছি দুর্দান্ত ব্যাট করেছে, বাংলাদেশের জয়ে তার বড় ভূমিকা ছিল। কিন্তু এশিয়া কাপের পরে এসেই যখন আফগানিস্তান সিরিজ, তাকে ওপেনিং থেকে নামিয়ে দেওয়া হলো 1 ডাউনে। প্রথম ম্যাচে ডাক মেরেছে, আজকেও কিন্তু পারফর্ম করতে পারেননি। এটা ভালো শুরু হয়তো করেছিল, ইনিংসটা টানতে পারেননি। এটা আপনার কাছে কি মনে হয়, সাইফ হাসানের আসলে পজিশন চেঞ্জের কারণে কি এই পারফরমেন্সের তারতম্য? আমার কাছে এতটা মনে হচ্ছে না, কারণ দেখেন আজকে যে একেবারেই খারাপ করেছে এটাও বলার সুযোগ নাই। 14 বলে 18 রান করেছেন সাইফ টি20-তে, এটা একেবারে খারাপ বলার সুযোগ নেই। তারপরেও সাইফ হাসান এশিয়া কাপে বাংলাদেশের টপ পারফর্মার, 2টা 50 ছিল। ভারতের বিপক্ষে অনবদ্য ইনিংস খেলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচরা ইনিংস খেলেছেন, ম্যাচ জিতিয়েছেন, বাংলাদেশের জয় এনে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে সাইফ, তবে হ্যাঁ একটা জিনিস কি, ওপেনিংয়ে তার একটা রিদম চলে এসেছিল, এটা সত্য যে তিনি প্রত্যেক ম্যাচে ওপেনিং করছিলেন এবং ওপেনিং করার পরে রান পাচ্ছিলেন, এবং রান পেয়ে দলের টপ পারফর্মার হলেন, এবং দলের যে তার ভিতর যে আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল সেটা ঠিক আছে। কিন্তু তার মানে ওপেনিং থেকে 1 ডাউনে নামিয়ে দিলেই যে একেবারে খারাপ অবস্থা হবে তাও কিন্তু না, কারণ সাইফ কিন্তু টিপিক্যাল ওপেনারও না, সে টপ অর্ডার ব্যাটসম্যান বা টিপিক্যাল ওপেনারও না। তো সেই জায়গা থেকে এটা সমস্যা না। তবে সাইফ যেমন আগের দিন প্রথম টি20-তে আফগানিস্তানের বিপক্ষে রান করতে পারেননি, এটা ঠিক। তবে আজকের ম্যাচে আমি এবং তার ব্যাটও আমরা দেখেছি, সে যদি 2-1টা শট খেলেছে এবং সবগুলো সলিড শট ছিল। আচ্ছা, সাইফ হাসানের পরবর্তীতে আমাদের আজকে যে স্কোয়াডটা করা হয়েছে, তাওহিদ হৃদয় যতদূর সম্ভব ইনজুরিতে আছেন, সেই জায়গায় আমরা যাদেরকে চিনি, শামীম পাটোয়ারি, তারপরে হচ্ছে জাকের আলী অনিক, এরা কিন্তু অলরেডি ফিনিশার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন যে ফিনিশিং রোলটা তারা প্লে করেন। কিন্তু আসলে তাওহিদ হৃদয় না থাকায় আমার সম্ভবত 1 ডাউন উপরে আসছেন শামীম, এবং তারপরে আসছেন জাকের আলী অনিক, এবং তাদের পরবর্তীতে সোহান ছাড়া আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশে নেই। যেই সমস্যাটা কিন্তু আজকে অলরেডি তৈরি হয়েছিল, যেটা সেখান থেকে উতরে নিয়েছে শরীফুল। এই সমস্যা সমাধানের জন্য আপনি এই দলটাতে আর কোন ব্যাটারকে দেখতে চান? আপনি যদি দেখেন যে তাওহিদ হৃদয়, তাকে এশিয়া কাপে 1 ডাউনে খেলানো হয়েছে। তাওহিদ হৃদয় কি 1 ডাউনের প্লেয়ার না। তো তাওহিদ হৃদয়কে 1 ডাউনে খেলানো হচ্ছে, এরপরেই আনা হচ্ছিল শামীম পাটোয়ারিকে, কিংবা হচ্ছে যারা আছে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান, তাদেরকেই খেলানো হচ্ছে উপরের দিকে। কারণ বাংলাদেশের মিডল অর্ডারের ওই ব্যাটসম্যানগুলো আসলে নেই। যখন মুশফিকুর রহিম ছিলেন, কিংবা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আসলে জাকের আলী অনেক খেলে থাকেন, কিন্তু আলটিমেটলি নিচের দিকেরই প্লেয়ার। তো এই জায়গাতে সাকিব আল হাসান যখন ছিলেন, তো এই জায়গাতে একটা গ্যাপ তৈরি হয়েছে, এবং অনেকগুলো, আমরা যদি ফিনিশারের একটা তালিকা করি, সেটা নুরুল হাসান সোহানকে বলতে পারবেন, আপনি জাকির আলী অনিককে বলতে পারবেন, তাওহিদ হৃদয়কে বলতে পারবেন, শামীম পাটোয়ারিকে বলতে পারবেন। এরা সবাই আসলে ফিনিশার রোলের বা একটু নিচের দিকের, লাস্টের দিকের ব্যাটসম্যান কিন্তু একটু নিচের দিকের। তো তাদেরকে খেলানো হচ্ছে কারণ উপরের দিকের পজিশনের প্লেয়ার নেই, যে কারণে হচ্ছে আপনার একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং এই ক্রাইসিস আসলেই ক্রাইসিস। হ্যাঁ, ওয়ান ডেতে আপনি দেখবেন যে এইসব পজিশনে মেহেদী হাসান মিরাজও খেলে থাকেন। তো এই জায়গাটা আসলে পিওর ওইসব জায়গায় ব্যাটসম্যান যারা লং ইনিংস খেলতে পারবে, আপনার বল ধরে থাকবে, উইকেটে টিকে থাকবে, মুশফিকুর রহিমের মতো লং ইনিংস খেলবে এবং দলের যে ভিতটা, ইনিংসের ভিতটা গড়ে দেবে, তো সেই কাজটা করার মতো ব্যাটসম্যান এই মুহূর্তে আসলে দলে অভাব রয়েছে। তো আজকের ম্যাচে শামীম পাটোয়ারি
যিনি কিনা একটা খুব ভাইটাল রোল প্লে করেছেন। বাংলাদেশ যখন আর্লি উইকেট হারিয়েছেন, শামীম পাটোয়ারি কিন্তু ম্যাচটা ধরেছেন। শামীম পাটোয়ারি যখন রিদমে খেলছেন, তার ব্যাটে বল ভালো আসছিল, বাংলাদেশের দরকার ছিল 36 বলে 46 রান। তখনই একটা আননেসেসারি রিভার্স সুইপ করতে গিয়ে সে ক্যাচ তুলে দিলেন, যেখানে তিনি চাইলেই আর কিছুক্ষণ থেকে রানটা ক্লোজ করে কিন্তু ম্যাচটা ফিনিশ করার দিকে নিয়ে যেতে পারতেন। এই যে অপরিপক্কতা কিংবা দূরদর্শিতার অভাব, একটা ম্যাচকে কিভাবে আমি ক্লোজে নিয়ে যাব কিংবা ক্লোজ পজিশনে যাওয়ার পরে আমি শর্ট খেলবো, যখন শরীফুলের কথায় যদি আসি কিংবা নুরুল হাসান সোহানের কথায় আসি, 12 বলে 19 রান বা 13 বলে 19 রান, তখন যদি আপনি স্ট্রোক মেক করতে পারেন আপনার রানটা কাছে চলে আসবে। কিন্তু যখন আপনার হাতে উইকেট নেই, আপনার দরকার 36 বলে 46, তখন আসলে যে সিঙ্গেল প্লে করে ডাবল নিয়ে রানটা ক্লোজ করে নিয়ে আসার যে একটা চিন্তাভাবনা থাকে বা দূরদর্শিতা, যেটা আমরা বড় দলগুলোতে দেখে থাকি, সেই জায়গায় এসে শামীম পাটোয়ারির একটা আননেসেসারি রিভার্স সুইপ, আসলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আদৌ কি এটা ব্যাখ্যা করা সম্ভব? এই দূরদর্শিতার কথাই যদি বলতেন, আর এই দূরদর্শিতা যদি আসলেই থাকতো, তাহলে বাংলাদেশ আসলে এশিয়া কাপের ফাইনালটা খেলতো পাকিস্তানকে হারিয়ে। ওই ম্যাচে যদি সেম রোলটা প্লে করতে পারতো, যে হচ্ছে আপনার বল বাই বল রান দরকার, আপনার হিট করারও দরকার নেই, সেটাই যখন করতে পারেনি, আজকের ম্যাচে এমনটা হবে খুব বেশি স্বাভাবিক। শামীম পাটোয়ারি, আমি একটু শেষ করি, শামীম পাটোয়ারি হাতে স্ট্রোক আছে, সে মারতে পারে, কিন্তু সে ওই যে সুইপ, স্লক সুইপ, রিভার্স সুইপ এগুলো বেশি খেলে, পেছনের দিকে বেশি খেলে থাকে, স্কুপ শট এগুলো বেশি খেলে থাকে। তো আপনার যখন একটা বিষয় কাজ করবে যে আপনি লং ইনিংস খেলতে পারেন, একই সঙ্গে আপনি যখন হচ্ছে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন, কিন্তু নঙ্গর ভেড়ানোর আগে আপনি যদি তীরে মানে ফেল করেন, ব্রেক ফেল করেন, তখন আসলে ব্যাপারটা আসলে হতাশাজনক। তো শামীম পাটোয়ারি বলি আর হচ্ছে রিশাদ হোসেন বলি কিংবা হচ্ছে তাওহিদ হৃদয় বলি, যেই থাকুক না কেন, আপনি ইনিংস একটা খেললেন, 85 ধরেন মারলাম, কিন্তু সেই 50 করার পরও যদি আপনার যদি আর 20টা রান পর্যন্ত থেকে ধৈর্য ধরে ম্যাচটা বের করে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার আসলে ওই একটা জয় দিয়ে আসলে খুব বেশি কাজে দিবে না। আপনি ভবিষ্যতে যত ম্যাচ খেলবেন আপনি ভুগবেন। আসলে আপনাকে মাঝখানে এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম, আপনি যেহেতু একটু পেছনেই গেছেন, এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, আমি যদি আরেকটু পেছনে টানি, এই জিনিসটা কিন্তু আমাদের সামনে নতুন না। আমরা সাকিব আল হাসানের কান্না দেখেছি, মুশফিকের কান্না দেখেছি, নাসিরের কান্না দেখেছি, এশিয়া কাপে খুব কাছে গিয়েও আমরা ম্যাচ ফাইনালে হেরেছি। তো সেইখান থেকে আজকে যদি আমি আসি, 10 থেকে 12 বছর পার হয়ে গেছে, কবে শিখবো আমরা? এই সিচুয়েশনে যে আমরা আজকে প্রথম পড়ছি তা কিন্তু না, এই সিচুয়েশন দেখে 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 আমি বিশ্বাস করি আমরা বড় হয়েছি এই সিচুয়েশন দেখে দেখে। আসলে কবে আমরা পরিণত হব, কবে শিখবো? আপনাকে আমি আরও পেছনে নিয়ে যাই। পেসার শফিউলের কথা মনে আছে নিশ্চয়ই আপনার। শফিউল একটা ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটা বাংলাদেশ সহজে জিতে, একেবারে সহজে জিতে, শফিউল পর্যন্ত আসারও সুযোগ নেই। সেই ম্যাচে শফিউল পর্যন্ত টানতে হলো আমার ম্যাচ। শফিউল একটা হেলমেট পরলেন, যে হেলমেট আসলে তার মাথার সঙ্গে মিল ছিল না, হেলমেট বারবার পড়ে যাচ্ছিল, তারপরে সেই ম্যাচে ব্রেসনানকে মারলেন, ম্যাচ জিতলো। মানে আমি উদাহরণটা দিলাম এই কারণে যে হচ্ছে সেই সময়ও ওই যে মানে ওই ম্যাচটা কিন্তু মানে শুরুর দিকে বললে দেখলে কারোরই বোঝার উপায় ছিল না হচ্ছে বাংলাদেশ ম্যাচ হারবে বা বাংলাদেশের ম্যাচ আসলে এই সিচুয়েশনে আসবে। বাংলাদেশ ম্যাচ জিতেছিল কিন্তু এই সিচুয়েশনে আসবে। পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ফাইনালের কথা যদি আমরা বলি, নাজিম উদ্দিন ব্যাটিং করছিলেন, দীর্ঘ সময় বল মানে অনেক বল খেললেন, লাস্টে ফলাফল নাই এবং শেষ পর্যন্ত হারলো। এরপরে আমরা যদি বলি শ্রীলঙ্কার সঙ্গে 2009 সালের একটা ম্যাচের কথা বলি, শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মনে হয় 152 বা 53 রানের টার্গেট দিয়েছিল, কুমার সাঙ্গাকারা একটা 50 করেছিলেন, বাকিদের 5 রানে 6 উইকেট পড়েছিল শ্রীলঙ্কার ওই ম্যাচে সম্ভবত, বা 4 রানে 5 উইকেট, যাই হোক। তো সেই ম্যাচটাও বাংলাদেশ মানে শেষ পর্যন্ত হেরেছিল। কেন? ওই ম্যাচে আসলে বাংলাদেশ ওই টার্গেট নিয়েও জিততে পারেনি এবং শেষ পর্যন্ত কি হয়েছিল, মানে এটা তো মানে ব্যাটিং বোলিং এর কথা বললাম যে শ্রীলঙ্কা এত কম টার্গেট দিয়েছিল বা বাংলাদেশ কম টার্গেট দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রুবেল হোসেনকে বল দিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল এবং শেষ পর্যন্ত মুরালির কাছে মানে বেদম পেটানি খেয়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। তো এইটা বাংলাদেশ ব্যাটিংয়ে যাক বোলিংয়ে যাক, মানে এই লেজে গোবরের অবস্থা বাংলাদেশ সব সময় করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই এত বছর আগেও করতো, এখনো করে। এবং আপনি দেখবেন যে হচ্ছে আজকে আপনার ছোট ছেলেকে নিয়ে বসে খেলা দেখেন, ওই ছেলে যখন বড় হবে, সেই ছেলে বড় হবে, আপনি বৃদ্ধ হবেন, আমার মনে হয় সেই সিনারিও আসলে একই থাকবে। যখন আপনি বৃদ্ধ বাবা হবেন, ছেলে যুবক হবে, তাদের সঙ্গে বসে একসাথে খেলা দেখবেন, মনে হবে যে সেই ছোটবেলায় যে বাংলাদেশের খেলা দেখেছি। আসলে তাই, কিন্তু আমরা যে 2003, 4, 5, 6 খেলা দেখে বড় হয়েছি, তখন যেমনটা ছিল আমাদের অনুভূতি বা আমরা তখন যেমনটা দেখেছি এখনও তাই। যদি আমি আবার আজকের ম্যাচে ফিরি, আমি শুরুতেই বলেছিলাম নুরুল হাসান সোহান প্রতিদিন দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান। প্রথম ম্যাচে জিতালেন, আজকেও সে দুর্দান্ত ব্যাটিং করেছেন, চাপের মধ্যে থেকে ছক্কা হাঁকিয়েছেন এবং
ম্যাচটা বের করে নিয়ে এসেছেন। এই সোহানকেই দিনের পর দিন বসে থাকতে হয় বেঞ্চে, এবং তাকে যখনই দলে নেওয়া হয় সে তার পারফরমেন্স করে যান, এবং তার যার রিপ্লেসে তাকে নেওয়া হয় ইনজুরির কারণে সে ব্যাক করলে আবার সোহানকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা একদম বাংলাদেশের কমন একটা ঘটনা, যেটা আমরা দেখেছিলাম ইমরুল কায়েসের সাথে। ইমরুল কায়েসকে যখনই দলে নেওয়া হতো সে পারফর্ম করতো, বাট আরেকজন ব্যাটার ফিট হয়ে ফিরলে সে দল থেকে অটোমেটিক বাদ পড়ে যেত। সোহানের ভাগ্যেও কি আপনি মনে হয় যে আসলে সেরকমটাই তার প্রতি একটা অবিচার সবসময় করা হয়ে থাকে? সোহানের কথা আপনি আজকে বলছেন, সহকর্মী রহমান পেয়ারের সঙ্গে যখন আমি এই জায়গাতে দাঁড়িয়ে ডিসকাশন করেছি, সহকর্মী রহমান পেয়ারকেও আমি বলেছিলাম যে পেয়ার দেখেন, যে বিষয়টা হচ্ছে আপনি বারবার নুরুল হাসান সোহানের কথা তো আসছে না এখানে, আপনি জাকের আলী অনিকের কথা বলছেন, জাকের আলী অনিকের জায়গায় কাকে দেয়া যেতে পারে? আপনি জাকের আলী অনিকের জায়গায় আমি বারবার করে বলেছি নুরুল হাসান সোহানকে খেলিয়ে ক্যাপ্টেন্সি এবং তার পজিশনে উইকেট কিপিং দুইটার জন্য নুরুল হাসান সোহান জাকের আলী অনিকের চেয়ে ফার বেটার। কিন্তু সেটা আসলে করানো হয়নি। পাকিস্তানের বিপক্ষে তার প্রথম ম্যাচ হয় এশিয়া কাপে, কিন্তু সেই ম্যাচেও আসলে সোহান অত বেশি ভালো করতে পারেনি, প্রথম ম্যাচ অনেকদিন পর জাতীয় দলে। এরপরে কিন্তু সোহান ব্যাক টু ব্যাক আফগানিস্তানের সাথে দুইটা ম্যাচে অসাধারণ খেলেছেন। আজকে 21 বলে করেছেন 31 রান, ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। তো সোহান তো আজকে সোহান না, সোহান তো পারফর্ম করছেন। আপনি রংপুর রাইডার্সের অধিনায়ক, তার অধিনায়কত্ব করার রেকর্ড যথেষ্ট ভালো, গ্লোবাল টি20 জিতেছেন সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স। তো তারপরে আপনি আসলে ক্যাপ্টেন খুঁজে পান না, আপনি সেই জাকের আলী অনেককে ক্যাপ্টেন্সি করাচ্ছেন। জাকের আলী অনেক আজকে যদি বলি যে 25 বলে 33 রান করেছেন, কিন্তু এর আগে কয়টা ম্যাচ খারাপ খেলেছেন সেটাও আপনাকে দেখতে হবে। তো এই অবস্থা আসলে সোহান আসলে বারবারই বঞ্চিত হচ্ছেন বা প্রতিবারই বঞ্চিত হচ্ছেন। সোহান টি20-র জন্য আসলে আনঅর্থোডক্স ব্যাটিং করে থাকেন, যেটা টি20-র জন্য যথেষ্ট ভালো, কিন্তু সেই সোহানকে আমরা সেই সুযোগটাই দিতে পারছি না, যে কারণে শেষ পর্যন্ত আজকে সোহান যে আপনিও এখনো বিশ্বাস করতে পারছেন না, মানে আসলে যে দেশে ক্রিকেটার একটা 50 মারলে পরবর্তী 10 ম্যাচের জন্য তার জায়গা ফিক্সড হয়ে যায়, সেই দলে আপনি সোহান ব্যাক টু ব্যাক 2 ম্যাচে রান করার পরও আপনিও নিশ্চিত হতে পারছেন না, বা আমিও নিশ্চিত হতে পারছি না যে সোহান পরবর্তী ম্যাচে খেলবে কিনা, কিংবা পরবর্তী সিরিজে আসলে খেলবে কিনা। সোহান, আমরা যদি আজকে সোহানের ব্যাটিং দেখি, তার পাশাপাশি কিন্তু আমরা আজকে দেখেছি নাসুম আহমেদকে, রিশাদ ছিলেন সেখানে, সাইফুদ্দিন ছিলেন, যারা কিনা ব্যাটিংয়ে পারদর্শী, তাদের আগে নাসুমকে নামিয়ে দেওয়া হয়েছে। একটা হয়তো তাদের চেষ্টা ছিল যে যদি নাসুমের 5-7 বলের একটা ক্যামিও পাওয়া যায় সেক্ষেত্রে রানটা হয়তো এগিয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আমি চাচ্ছিলাম আসলে কথা বলতে রিশাদকে নিয়ে। রিশাদ কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার শ্রীলঙ্কার এগেনস্টে সেই ইনিংসটা তাকে অলরেডি ব্যাটসম্যান বানিয়ে দিয়েছে। সেই রিশাদ আসলে চাপের মুখে থেকে বাংলাদেশের কয়টা ম্যাচে পারফর্ম করতে পারছে, আমরা কিন্তু তার সেই পারফরমেন্সটা আর কোনো ম্যাচেই চাপের মুখে দেখছি না, এবং সে বরাবরই রানও করতে পারছে না। এবং যদি তার বোলিংয়ের কথা বলি, আজকে কিন্তু সে তাকে কোনোভাবেই তার বোলিং কিন্তু আজকে জুৎসই হয় না, যদিও সে 2টা উইকেট পেয়েছে, বাট আফগানিস্তানের 147 রানের যে পুঁজি, এই পুঁজির পেছনে কিন্তু তার 45 রানের একটা বড় ভূমিকা রেখেছে বোলিংয়ে। তো রিশাদকে আজকের ম্যাচে ব্যাট এবং বল দুইটার পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন? রিশাদের কথা, শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের কথা বলছিলেন, শ্রীলঙ্কার ওই ইনিংস দিয়ে আসলে রিশাদ আসলে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। যদিও লেগ স্পিনার বোলিং সেজন্য শেষ পর্যন্ত আসলে সে লেগ স্পিন অলরাউন্ডার। তো রিশাদ আসলে হার্ড হিটিং করে থাকেন, করতে পারেন, বড় বড় ছক্কাও মারতে পারেন। এরপরে অনেক আলোচনাও হয়েছে যে রিশাদ অনেক ভারী বল দিয়ে প্র্যাকটিস করেছে, ব্লা ব্লা ব্লা, অনেক আলোচনা হয়েছে। আসলেই পারেন, কিন্তু হয়তোবা কোনো সমস্যা হচ্ছে। রিশাদ মূলত স্পিন বলের বিপক্ষে রিশাদ ভালো, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তো আপনি স্পিন পাচ্ছেন। তো এই জায়গাতে আসলে কেন, কি জন্য, কোন সমস্যা হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। তবে বোলিংয়ের কথা যেটা বলছেন, লেগ স্পিনার আপনার আসলে রান দিবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি ভালো করে সেটা খুবই ভালো, তবে টি20তে লেগ স্পিনার আপনার রান দিবেই। সাদিকুল্লাহ আতালকে ফিরিয়েছেন ওপেনার, এবং আতাল ভালো খেলছিলেন, মোটামুটি ভালো খেলছিলেন। তো এবং আরও একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন রিশাদ, যেটা হচ্ছে আসলে লেগ স্পিনার হচ্ছে আপনার মানে আমি মনে করি সেটা হচ্ছে আপনার রান যাবে, কিন্তু ভাইটাল মোমেন্টে উইকেট ফেলে দিবে, এবং যে উইকেট পড়ার ফলে ওই দলের উপর, ওই দলের রানের উপর কন্ট্রোল আসবে, কিংবা ওই দল চাপে পড়ে যাবে। মানে যে ব্যাটসম্যান আসলে রান করছিল তার কাছে 2টো ছক্কা খেয়ে পরের বলে তাকে আউট করে দিবে, এটা হচ্ছে লেগ স্পিনারের কাজ। তো এই জায়গায় রিশাদ ভালো, আমি রিশাদকে নিয়ে খুব বেশি বিতর্কে যেতে চাই না। এবং শরীফুল, আপনি যে শফিউলের কথা বলছিলেন, ব্রিসবেনের বলে মিড অফে থাকা প্লেয়ারের ওপর দিয়ে 4 মেরে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ শফিউলের ব্যাটে, ঠিক তারই একটা প্রতিচ্ছবি আমার কাছে মনে হলো আজকে শরীফুলের ব্যাটে। এবং শরীফুল কিন্তু দুর্দান্ত ব্যাট করেছে, 8 নম্বরে নেমেছে, এবং ব্যাটিং করে বাংলাদেশের সোহানের পাশাপাশি বড় একটা অবদান রেখেছে। এই শরীফুল এর আগেও এশিয়া কাপে সুযোগ পেয়েছিল এবং খুব একটা বেশি ভালো করতে পারেনি বোলিংয়ে, কিন্তু আজকে কিন্তু বোলিংটা খুব দারুণ করেছে। সে সবচেয়ে কম রান দিয়েছেন, সবচেয়ে কম খরচে ছিলেন, এবং ব্যাট হাতে ম্যাচ জেতালেন। দিন শেষে শরীফুলের পারফরমেন্সটা কীভাবে মূল্যায়ন করবেন?
শরীফুলের জন্য দারুণ একটা কামব্যাক ছিল এই ম্যাচটা, কারণ দেখেন যে সে লং টাইম ধরে মানে ফর্মে নাই, এর আগে ছিল ইনজুরিতে ফিরে আসলে নিজের চেনা ছন্দে ফিরতে পারছিলেন না। শরীফুল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেসার এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে তার ফর্মটা ভালো না রানিং পেসারদের মধ্যে। তো সেই জায়গা থেকে আসলে শরীফুলের জন্য দারুণ একটা ইনিংস ছিল। আর ব্যাটিংয়ের বিষয়টা আমি যাই না এই কারণে যে দেখেন যে একজন আপনি যদি দেখেন যে বাংলাদেশের বিপক্ষে 13 বলে 19 রান করেছিলেন শাহিন শাহ আফ্রিদি, এবং ওই ম্যাচটা ছিল ভাইটাল তাদের এই 19 রানটা, যে ম্যাচের রান এত কম 132 বা 133 ম্যাচের ইনিংসে। তো এটা আসলে হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু আপনি শরীফুলের কাছে এটা কখনো প্রত্যাশা করবেন না যে শরীফুল ভালো করবে বা হচ্ছে সে ব্যাটে রান এনে দেবে, এটা আসলে তার উপর এই চাপটা সৃষ্টি করা যাবে না। কিন্তু যারা ব্যাটিং করতে পারে, ধরেন যে নাসুম আহমেদ মারতে পারেন, শরীফুল মারতে পারেন, কিংবা রিশাদ মারতে পারেন, কিন্তু এই মার আসলে সব দিন আসবে না, এই বাউন্ডারি আসলে সব দিন আসবে না। যেদিন কাজে লেগে যাবে ওই দিন আপনার কপাল ভালো থাকবে। কিন্তু যাদের উপর মূল দায়িত্ব তারা কি করলো, সেই তথাকথিত যারা হচ্ছে মানে সো কল্ড ব্যাটসম্যান, তারা আসলে কি করলো, কি ফিডব্যাক দিল, এটা হচ্ছে বেশি জরুরি। আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই, বিষয়টা যদিও টেকনিক্যাল, তারপরেও কিন্তু আমাদের ম্যাচে বড় প্রভাব ফেলছে। আমরা গতকালও দেখেছি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দুটো রিভিউ নিয়েছে এবং দুটি তারা হেরেছে, এবং প্রত্যেকটা রিভিউ ছিল অন দ্য লাইন, ইম্প্যাক্ট অন দ্য লাইন এবং হিটিং দ্য উইকেট। সেখানে কোনোটাই আম্পায়ার্স কলে যাওয়ার মতো সুযোগ ছিল না। আজকেও কিন্তু গতকালও জাকের আলী একটা নিয়েছিলেন, আর একটা যতদূর সম্ভব শামীম পাটোয়ারি নিয়েছিলেন। আজকের ম্যাচে আমরা ইমনের একটা রিভিউ নিতে দেখলাম, যেটাও 3টায় রেড লাইট ছিল, পিচিং ছিল অফসাইড অফ, হিটিং ইম্প্যাক্ট ছিল একদম স্টাম্পে, এবং বলটাও গিয়ে লেগেছে স্টাম্পে। সেম আমরা দেখলাম জাকের আলী অনেকের ক্ষেত্রেও। গতকালকে কিন্তু এইটা নিয়ে একটা সমস্যায় পড়েছিল বাংলাদেশ। যদি বাংলাদেশ একটা রিভিউ থাকতো, তানজিম সাকিব হয়তো উইকেটটা হারাতেন না, কিন্তু আজকে হয়তো তেমন কোনো সমস্যায় বাংলাদেশ পড়েনি। কিন্তু আসলে এরকম একটা বল একটা ব্যাটসম্যান যখন ব্যাট করে, তার তো এতটুকু সেন্স থাকে বা বোঝা উচিত যে বলটা আসলে আমার আউট হচ্ছে কি না, এবং তারা কিন্তু ডিসকাস করে নেয় যে নন স্ট্রাইকে যে থাকে তার সঙ্গে কথা বলে নেয়। আসলে কথা বলে নেওয়ার পরেও এই ধরনের রিভিউ আসলে কতটা ইম্প্যাক্ট ফেলে মাঠে, এবং বাজে ইম্প্যাক্টই অবশ্যই ফেলছে। এই জিনিসটাকে আসলে শুধরানোর কোনো সুযোগ আছে কিনা? শুধরানোর সুযোগে আমি একটু পরে যাই, তার আগে বলতে চাই গতকালকের ম্যাচের কথা যেটা বললেন যে তানজিম সাকিবের বেঁচে যাওয়ার সুযোগ ছিল। ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, নেতৃত্ব দেবেন আফগানিস্তানের বিপক্ষে। তো মিরাজকে আমরা মানে এই কিছু বিষয়গুলো মিরাজকে আমরা দেখি, কিংবা যখন শান্ত ক্যাপ্টেন ছিলেন তখন মিরাজ যে বলতো যে নে রিভিউ নে আউট আউট আউট। তো এই এবং যে খুব আগ্রহী, অতি উৎসাহী ভাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আসলে রিভিউটা রং হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, মানে কিংবা আফগানিস্তানও মাঝে মাঝে এই ভুলগুলো করে থাকে, কিন্তু দেখবেন যে আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই ভুলগুলো আসলে কম করে। তো আপনি এই সব জায়গাতে যতদিনে বিচক্ষণ না হতে পারবেন, এটা আসলে বুদ্ধির খেলা, একই সাথে কনসেন্ট্রেশনের খেলা। আপনার মনোযোগ কতটুকু ছিল, আপনার বিচক্ষণতা কতটুকু ছিল ওই জায়গাতে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আপনি যখন বুঝতেই পারবেন না তখন এইভাবে রিভিউ নষ্ট করবেন, আর রিভিউ নষ্ট করবেন তো পরবর্তীতে আপনার সহজ সুযোগ আপনার সামনে দিয়ে উড়ে চলে যাবে, কিন্তু আপনার কিছুই করার থাকবে না। টি-20 বাংলাদেশের এখন একটা বাকি আছে। আজকেই বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে আমরা দেখেছি সাইফ হাসান, যাকে নিয়ে আমরা প্রথমেও কথা বলেছিলাম, সেই সাইফ হাসানকে আসলে ওয়ানডে দলে ফেরান প্রথমবারের মতো তাকে ডাকা হয়েছে, এবং সে যদি সুযোগ পায় তাহলে কোন পজিশনে তাকে দেখতে চান, এবং তার কাছে আপনার প্রত্যাশা কী থাকবে, যেহেতু সে টি-20তে নিজেকে অলরেডি প্রমাণ করেছেন, এবং আমরা জানি ঘরোয়া ক্রিকেটেও সে ওয়ানডে ফরম্যাটেও খুব ভালো ব্যাটিং করেছে। সাইফ হাসান মানে খুবই ভালো একজন ব্যাটসম্যান এবং বর্তমান সময় ফর্মে আছেন। সাইফ হাসান যদিও টপ অর্ডার ব্যাটসম্যান বা ওপেনিংয়েও খেলে থাকেন, ওয়ান ডাউনে খেলেন, কিন্তু সাইফ হাসানের মধ্যে আমি মাহমুদুল্লাহ রিয়াদের একটা প্রতিচ্ছবি দেখতে পাই। তার হাইট, তার শট খেলার ধরন, কিংবা হচ্ছে দায়িত্ব নেয়ার যে প্রচেষ্টা, সাইফ হাসানের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছাপ দেখা যায়, এবং যারা দর্শক যারা দেখছেন তারাও এই ছাপটা দেখতে পাবেন, এবং এটা নিয়ে আলোচনাও আসলে হয় যে সাইফ হাসান আসলেই তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে, সেটা খেলার ধরনের মধ্যে সবচেয়ে বেশি, বিচক্ষণতা কিংবা দায়িত্ব নেওয়ার জায়গা থেকে সবচেয়ে বেশি। তো সাইফ হাসান আসলেই ভালো করবে, লং ইনিংস খেলবে, এবং বাংলাদেশের ব্যাটিংয়ে ভরসার নাম হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। লং একটা তার ক্যারিয়ার হবে ওয়ানডে, টি-20তে, সেই প্রত্যাশা করতেই পারি। আশিক, ওয়ানডে দল নিয়ে যখন কথা বলছিলাম, লিটন দাস ইনজুরির কারণে দলে নেই, এবং পারভেজ ইমন কিন্তু বাদ পড়েছেন, তার জায়গায় নেওয়া হচ্ছে সাইফকে। আপনি যখন বলছিলেন সাইফ টপ অর্ডার সব জায়গায় খেলতে পারে, কিন্তু আসলে যদি এখানে নাইম শেখ এবং সাইফ হাসান আপনার সামনে দুটো অপশন দেওয়া হয়ে থাকে, তাহলে আপনি কাকে চুজ করবেন, নাইম শেখ নাকি সাইফ হাসান ইন দ্য ওপেনিং স্পট? আমি এখন সাইফ হাসানকে বেছে নিব সাম্প্রতিক ফর্মের বিচারে, কিংবা হচ্ছে আত্মবিশ্বাস সব জায়গা থেকে। কারণ দেখেন নাইমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, প্রশংসা হয়, তিনি হচ্ছেন
ডেডিকেশন অনেক ভালো, তার একদিনে 7,000 টাকা করে মাঠ ভাড়া করে অনুশীলন করেন, এই ডেডিকেশনগুলো আসলে এবং ঘরোয়া ক্রিকেটে তার রান ভালো, সবই ভালো, কিন্তু আপনি যখন জাতীয় দলের সুযোগ পেয়ে আবার পারফর্ম করতে না পারবেন, আপনার ওই যত প্রশংসনীয় কাজ সব কিছুই আসলে সমালোচনা হয়ে আপনার ঘাড়ে বিঁধবে, আপনার কাছে আপনার প্রতি দিকে ধাক্কা দিবে আপনাকে। তো এই জায়গাতে আসলেই ব্যাপারটা সিরিয়াস। তো সেই জায়গা থেকে আমি সাইফ হাসানকে বেছে নিব। তো সাইফ হাসান আশা করি ভালো করবে আমার কাছে। আমরা যদি নাজমুল হাসান শান্তর কাছে আসি, আসলে নাজমুল হাসান শান্ত লম্বা সময় থেকে বেশ লম্বা সময় থেকে বলবো, যেহেতু ওয়ানডে ক্রিকেট আমাদের এখন বন্ধ, টি-20 ফরম্যাটে খেলা হচ্ছিল, সামনে ওয়ানডে সিরিজ এবং শান্ত ফিরছেন। শান্তর কাছে আসলে আফগানিস্তানের এই সিরিজে আমার যতটুকু আমাদের বিশ্বাস, নিশ্চিতভাবে শান্ত হয়তো এই একাদশে থাকবেন, এবং তার কাছ থেকে আপনার প্রত্যাশা কতটুকু থাকবে? আমার কাছে শান্তকে নিয়ে প্রত্যাশা থাকবে যে শান্ত অশান্ত হয়ে ব্যাটিংয়ে ঝড় তুলবে। তার নামে যত দুর্নাম কিংবা অপবাদ আছে, অপবাদ তো না আসলে, এগুলো তার কারণেই হয়েছে। দীর্ঘ সময় ধরে সুযোগ পেয়েছেন, কিন্তু সুযোগের সেই প্রতিদানটা দিতে পারেননি, বারবার ব্যর্থ হয়েছেন, নিজে দলকে ভাসিয়েছেন, ডুবিয়েছেন। সে যাই হোক, তবে আমি প্রত্যাশা করব, সে যেহেতু বাংলাদেশ টিমেরই একজন প্লেয়ার, ক্রিকেটার, প্রত্যাশা করব যে শান্ত নিজের চেনা রূপে ফিরবেন। চেনা রূপ বলতে আমি এটা বোঝাচ্ছি যে শান্ত যখন ভালো ফর্মে ছিলেন, যখন রান করেছেন, ওই শেপে আবার ফিরবেন, এবং তার যে ক্যাপ্টেন্সি চলে গেছে, তাকে নিয়ে সমালোচনা হয়েছে, তার উচিত সব সমালোচনার জবাব আসলে ব্যাট দিয়ে দেয়া, কারণ শান্ত যদি রান পায় সেটা বাংলাদেশের জন্যই ভালো। মাঠের ক্রিকেট থেকে যদি বের হতে চাই এবং মাঠের ক্রিকেটের বাইরের যে খেলা বর্তমানে চলছে সেখানে যদি আসতে চাই, আপনি বুঝতেই পারছেন আমি কথা বলতে চাইছি বিসিবি নির্বাচন নিয়ে। বিসিবি নির্বাচনে ক্রিকেটারদের যে একটা ভূমিকা, আমরা সক্রিয় ভূমিকা দেখেছি, যেটা নজির সারা ওয়ার্ল্ড পৃথিবীতে কোথাও কোনো দেশের ক্রিকেটারকে কখনো, রানিং ক্রিকেটারকে নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, এখানে সবাই কথা বলার স্বাধীনতা রাখে এবং সবাই সেই স্বাধীনতাটা প্রয়োগ করারও চেষ্টা করে, এবং আমরা দেখেছি ক্রিকেটাররা নির্বাচন নিয়ে কথা বলছে। এই নির্বাচনের কোনো প্রভাব একটু বলতে চাই, সেটা হচ্ছে ক্রিকেটাররা নির্বাচন নিয়ে কথা বলছে, তো আপনি ফেসবুকের স্ট্যাটাসগুলো দেখেছেন কিনা আমি জানি না। তাইজুলকে আমি ফার্স্টে দেখি স্ট্যাটাস দিয়েছেন, তো ভাবলাম যে এটা তাইজুলেরই হয়তো বা লেখা। এরপর আমি বাকিদের নাম বলতে চাচ্ছি না, আরো কয়েকজন ক্রিকেটার দিয়েছেন সেম স্ট্যাটাস, কেউ হয়তো বা এডিট করেছেন, কিন্তু দু একটা ইমোজি অ্যাড করে দিয়ে দিয়েছেন, মানে হচ্ছে যে ভাই তাকে হচ্ছে টেক্সটটা দিয়েছিল, ভাই হয়তো বা অত ভালো করে বুঝিয়ে বলতে পারেননি যে এটা তুমি এভাবে এডিট করো যেন বোঝা না যায়, বা ও ভাই হয়তো বা বলে দেননি যে এটা শুধু আমি তোমাকে দিইনি, আরো কয়েকজনকে দিয়েছি, সবাই আপলোড দেবে, নিজের মতো করে একটু এডিট করে নিও। মানে আমি হয়তো বা যেভাবে বলছি শুনতে খারাপ শোনাচ্ছে, বাট বাস্তবতা এটাই। রানিং ক্রিকেটাররা আসলে কেন নির্বাচন নিয়ে কথা বলবে? তাদের উচিত মাঠের ক্রিকেটে মনোনিবেশ করা, তো সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু তো আশিক, আমার প্রশ্নটা আবার ফিরি, এই মাঠের ক্রিকেট বাদ দিয়ে নির্বাচন নিয়ে যে তারা মাথা ঘামাচ্ছে এবং সামনেই বিসিবি নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য, এই নির্বাচনের কোনো প্রভাব বা নির্বাচনের কোনো প্রভাব কি বাংলাদেশের মাঠের ক্রিকেটে পড়ছে বলে মনে করেন? আপনি অবশ্যই প্রভাব পড়বে, কারণ এই ক্রিকেটে ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন যে যার পক্ষে ধরেন আপনি স্ট্যাটাস দিলেন, সে ধরেন যে নির্বাচনে জিততে পারলো না, কিংবা হচ্ছে সে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিল, যদি এমন হয় বা হয়েছে, সেক্ষেত্রে মানে এটা তো আসলে মার্কড হয়ে যায় যে কে কার নিচ্ছে, অথচ ক্রিকেটারদের কিন্তু কোনো পক্ষ থাকার কথা না। তো কে কার পক্ষ নিচ্ছে এটা কিন্তু মার্কড হয়ে যায়। তো এর পরবর্তী সময় দল নির্বাচন কিংবা আরো অনেক ইস্যু থাকে যেখানে আসলে প্রভাব পড়বে, কারণ আমরা তো বাঙালি, আমাদের মানে শিরায় শিরায় রাজনীতি মিশে আছে, তো সেই জায়গা থেকে আসলে এ ধরনের প্রভাব পড়তেই পারে, পড়াটাই স্বাভাবিক। এবং এই নির্বাচনের পক্ষ বিপক্ষ, শুধু নির্বাচন না, আমরা এর আগেও দেখেছি সিনিয়র ক্রিকেটারদের পক্ষে অমুক ছোট ভাই, অমুক বড় ভাইয়ের পক্ষে অমুক ছোট ভাই, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে বিভক্তি, এর প্রভাবগুলো সরাসরি আমরা মাঠে সবসময় দেখে আসছি এবং সেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি। এর থেকে পরিত্রাণের কোনো উপায় কি আপনার কাছে আছে? পরিত্রাণের উপায় যদি আমি নিজে মুখে বলতে চাই না, এই বিষয়টা আসলে আমরা ফুটবলেও দেখেছি, নারী ফুটবলে যদি আরো ভালোভাবে দেখি, তো নারী ফুটবলে আসলে কিভাবে এর থেকে পরিত্রাণ হয়েছে এটাও আমরা দেখেছি। তো চাইলে এই সব মানে এই কাজগুলো বা এই যে ইফেক্ট যারা নারী ফুটবলে যেভাবে সমাধান করা হয়েছে, চাইলে ক্রিকেটেও এটা হতে পারে। যারা আসলে দায়িত্বে আছে তারা যদি মনে করেন যে এভাবেও সমাধান করা সম্ভব, তো এভাবে হলেও সমাধান করা উচিত আমার কাছে মনে হয়। আশিক, এখন তো আমার জানা মতে বিসিবি নির্বাচন হতে আর মাত্র 2 দিন বাকি এবং 2 দিন পরে নির্বাচন হবে। এরই মধ্যে অনেক প্রার্থী তারা তাদের নির্বাচনের জায়গা থেকে তাদের জায়গা থেকে তারা সরে দাঁড়িয়েছেন এবং তাদের মনোনয়নপত্র তারা প্রত্যাহার করেছেন। এমন অবস্থায় আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠু তো সেটা তো পরের বিষয়, তার আগে নির্বাচন নিয়ে যেভাবে
মানে নির্বাচন আসলে যে পর্যায়ে চলে গেছে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে আসলেই দুঃখজনক নির্বাচন। তামিম ইকবালের মতো একজন বিগ ফিগার নির্বাচন থেকে সরে গেছেন। অনেকে ধরে নিচ্ছিলেন যে তামিম ইকবাল হয়তো বা বিসিবির প্রেসিডেন্ট হবেন, কিন্তু তামিম ইকবালের নির্ধারিত সোর্স থেকে জানা যায় তামিম ইকবাল প্রেসিডেন্টও হতে চান না, তিনি মূলত ক্রিকেট অপারেশনস নিয়ে কাজ করতে চান। তো সেই যাই হোক, তো তামিম ইকবাল যখন সরে গেলেন ব্যাপারটা আরও বেশি জলঘোলা হলো। এরপরে আরও অনেকেই সরে যাচ্ছেন, ওই দিনই আরও 8 জন সরে গেলেন, 8 থেকে 10 জন সরে গেলেন। তো ব্যাপারটা আসলে দুঃখজনক, কারণ নির্বাচনে আসলে সবারই উচিত অংশগ্রহণ করা যদি সুষ্ঠু নির্বাচন হয়। এবং তামিম ইকবাল সরে যাওয়ার আগে বলেছেন যে আপনারা মাঠের ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। এটা নিয়ে আবার তামিম ইকবাল, ক্রীড়া উপদেষ্টা, বিভিন্ন পক্ষ, বহল, ক্লাব মোটামুটি একটা মানে খুবই আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আসলে আমরা প্রত্যাশা করি না। সবশেষ আমরা দেখলাম রাতেও একজন প্রত্যাহার করেছেন, তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার, তিনিও বাদল সাহেব, তিনিও তার সব শেষ আমাদের জানা মতো তথ্য অনুযায়ী সে নির্বাচন থেকে তার নাম সরিয়ে নিয়েছেন। তো আশিক, নির্বাচন আগামী 6 তারিখ নির্বাচন, এবং সেখানে কারা আসবে কারা যাবে এটা আসলে নির্বাচনের পরেই বোঝা যাবে, কিন্তু আপনার এখন কি মনে হচ্ছে এখানে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা হয়েছে কিংবা ক্রিয়েট করা আদৌ সম্ভব? এটা আসলে ব্যাপারটা আমার কাছে খুবই ঘোলাটে লাগছে, কারণ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা যারা একেবারে ক্রিকেটের মানুষ, তামিম ইকবাল খানের কথা বলি কিংবা অন্য যারাই আছেন, তাদের কাছে যদি মানে সিনারিও পরিষ্কার না হয় আমরা কিভাবে পরিষ্কার হব? মানে খুবই নর্মাল কথা। সেটা হচ্ছে তারপরে আমরা প্রত্যাশা করি যে বিসিবি নির্বাচন কেন এমন হবে, সুন্দরভাবে নির্বাচন হবে, প্রত্যেকে অংশগ্রহণ করবে, কেউ চাপ, মানে যার কথা মাত্রই বললেন সে আগের দিন বললো যে আমি কোনো চাপ অনুভব করছি না, সুন্দর নির্বাচন হচ্ছে, আজকেই সে সরে গেল। এবং সরে যাওয়ার সাথে সে কিন্তু এটাও লিখেছেন যে পরিস্থিতি কখনো অনুকূলে আসলে সবকিছু খুলে বলবো, তার মানে তার ভেতরেও সে চাপে আছে এবং বললে সে সমস্যার মধ্যে পড়তে পারে হয়তোবা, এটাও সে ভাবছে। তো সে যাই হোক, আশা করি সবকিছু সমাধান হবে এবং যারা ক্রিকেটের ভালো চায় তারা আসবে বিসিবিতে। যাই হোক আশিক, আমাদের যেহেতু আজকে আমরা কথা বলছি বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সেকেন্ড টি-20 নিয়ে, আমাদের সামনে একদিন বাদে আরেকটা টি-20 রয়েছে, থার্ড টি-20, এবং এই ম্যাচে বাংলাদেশ যদি জেতে হোয়াইট ওয়াশ করবে আফগান দলকে। এই ম্যাচে কি কোনো ধরনের পরিবর্তন আপনি দেখতে চান? পরিবর্তন চাইলে বাজিয়ে দেখা যেতে পারে যে কাউকে চাচ্ছে, কিংবা হচ্ছে উইনিং কম্বিনেশন যদি ভাঙতে না চায় আফগানদের, যদিও দুবাইতে বা আবুধাবিতে খেলা হচ্ছে মানে আরব আমিরাতে, তো যেহেতু আফগানদের হোম ভেন্যু, চাইলে সেখানে উইনিং কম্বিনেশন না ভেঙে হচ্ছে কন্টিনিউ করতে পারে। আবার কাউকে চাইলে সুযোগও দিতে পারে যে তাকেও একটু বাজিয়ে দেখি, দেখা যাক আসলে মানে টিম ম্যানেজমেন্ট কি করে। ঠিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়ে, এবং বাংলাদেশের থার্ড টি-20 একদিন বাদেই শুরু হবে আফগানিস্তানের সাথে। সেখানে কি বাংলাদেশ পারবে 3 ম্যাচের সিরিজটা 3-0 ব্যবধানে জিতে নিতে, নাকি শেষ ম্যাচে আফগানরা ঘুরে দাঁড়াবে, সিরিজের ব্যবধানটা হবে 2-1? জানতে আমাদের অপেক্ষা করতে হবে সেই ম্যাচ পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তৌহিদুল ইসলাম।